ওই একটা কামড় গলায় ধরেছে, ধরেছে মুরগির মতো কর্মর করে চিবিয়ে দিল, 3বার ঝাড়া মারলো, ব্যাস করে বিকট আওয়াজ করে পুরো চাপা দিয়ে দিল। মানে গাছটা কতটা লম্বা হবে? গাছটা চাপা মানুষ সমান। ভদ্রলোক এই পাটিটা পুরো নামিয়ে দিয়েছে, চোখ দুটো পুরো দাঁড়িয়ে গেছে, এটা পুরো নেমে গেছে, এই কানে কিন্তু ছিটকিটে বেরিয়ে গেছে, আর ঘোড়ার সময় পিঠে নখ বেঁধে গেছে, একবার চেলা হয়ে বেরিয়ে গেছে। উনি আর নৌকা ঠেকাতে পারছেন না, আর প্রচন্ড ঢেউ হচ্ছে। নৌকো যদি চলে যায় তাহলে আমরা কোথায় যাব? আমরাও তো জঙ্গলে মরে যাবো। সেই সময় ফরেস্ট বা অন্যান্য নৌকো কোনোদিন ওই সব জায়গায় যায় না, হ্যাঁ, খুব কম যায়। এইবারে তখনই কি করলো, আমার ওই ভাইপো যে প্রকাশ জানা আর আরেকজন ভদ্রলোক পুরনো, সে হচ্ছে সুখদেব মন্ডল, দুজনে ওই হাঁড়ি বুকে দিয়ে নদীতে নেমে গিয়ে নৌকোর কাছে গিয়ে জল টল খেয়ে নৌকো অনেক দূরে চলে গেছে। আর একটুখানি গেলে মানে এত ঢেউ হচ্ছে সেই কোলটা, মানে ওটা হচ্ছে গিয়ে হাজরা বলছি, ওটা হচ্ছে কি যেন জায়গাটার নাম, জায়গাটার নাম ভুলে যাচ্ছি। মানে ওই পারে চলে গেলে আর নৌকা আমরা খুঁজে পাবো না, আমরা বাড়ি আসতে পারবো। কিন্তু নৌকোর উপরে তো একদিন ছিল। নৌকা আছে, সে নৌকো ঠেকাতে পারছে না। হ্যাঁ, এইবারে এরা ওই ভেসে গিয়ে, আর আমরা যারা জঙ্গলে ছিলাম তারা কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, কি হবে উপায়। তারপর ওরা গিয়ে সেই নৌকোর কাছে গিয়ে জল টল খেয়ে, সাহসী ছিল বলে নৌকোয় উঠে নৌকোটাকে কিনারা নিয়ে এসে আবার আমরা নৌকোয় উঠলাম। নৌকোর থেকে উঠে আমরা এবারে যাব হচ্ছে গিয়ে চামটা বলে জায়গা, চামটা 7-8টা ব্লক আছে, চামটায় আমরা বেরিয়ে গেলাম। ওই দিন দুপুর 12টা 1টার মধ্যে আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমরা যেখানে মধু কাটবো, তার মানে আর যারা বয়স্ক লোক ছিল তারা জানে যে কোন জায়গায় মধু কিরকম হবে, তারাও জানে। কিন্তু আমরা তার গেল বছর যে আমরা গেছিলাম মধু কাটতে, ওই জায়গায় ভালো মধু পেয়েছিলাম, আমরা এই সন্ধানটা দিই এবং বলে চলো ওই জায়গায় আগে চলো বলে আমরা নৌকো ডাইরেক্ট ওখানে নিয়ে চলে গেলাম। ওখানে নিয়ে যাওয়ার পর এবারে আমরা হচ্ছে গিয়ে ঢুকেছি, মানে মায়াদ্বীপ থেকে যে নদীটা গিয়ে চামটার ভিতরে সরু নদী আছে, নামটা আমি বলতে পারবো না, ওই নদী থেকে পড়েছে সরু একটা ফোরন, ওখান থেকে ফরেস্টেও বোট যাতায়াত করে। আমরা ওই খালে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমরা কি করলাম, বেড়াবি দিলাম। এবার দুপুর হয়ে গেছে, আমরা রান্না বান্না করবো, একটা জাল দিলাম ওই গলিতে। জাল দেওয়ার পর দেখলাম কিছু সময় পরে 3খানা বোট ফরেস্টে ঢুকছে, তাতে রেঞ্জার সাহেব আছে। ঢোকার পর ওনারা জাল তুলতে বললো, জাল তুলে নিলাম। ওনারাও জিজ্ঞেস করেছে, ওনারাও গালি দিয়েছে যে তোমরা এই জায়গায় ঢুকলে কেন, তোমরা বেরিয়ে যাও এখান থেকে, আমাদেরকে বলেছে। হ্যাঁ, কিন্তু ওনারা যদি বলতেন যে এই জায়গায় 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ভৌসভা হসপিটালে ভর্তি আছে, অতএব তোমরা এখানে আর নামবে না, তোমরা যে কোনো উপায়ে তোমরা পেরিয়ে অন্য কোথাও চলে যাও, এই দ্বীপে থেকো না। তাহলে কিন্তু আমরা আরো সতর্ক হতে পারতাম, কিন্তু ওনারা কিছু বলেনি। যাই হোক, এবারে আমরা জাল টাল তুলে নিয়ে আমরা বললাম আমরা আর থাকবো না এখানে, আমরা পেরিয়ে যাবো। কিন্তু পেরোবো যে কি করে, নদীতে প্রচন্ড, সেই সময় চৈত্র মাস, দক্ষিণে হাওয়া, প্রচন্ড ঢেউ, বড় নদী, পেরিয়ে যাব কি করে। এবারে যেতে পারলাম না, তাহলে কি হবে না, রাত্রে বাতাস পড়লে রাত্রে পেরিয়ে যাবো। ঠিক আছে, তাহলে এখানে থাকা তো যাবে না, ফরেস্ট অফিসার এক্ষুনি এসে বলে গেছে আবার তো এই রাস্তায় ঘুরবে, তাহলে আমাদের যদি দেখে তাহলে আমাদের ফাইন করবে বা বোট টোট আমাদের টেনে নিয়ে যাবে। তাহলে কি হবে না, খালের মধ্যে ঢুকে যাই চলো। ওই খাল দিয়ে ভিতরে? হ্যাঁ, ওটা খাল না, ওটা নাসি, মানে এ ফোড়ন থেকে ও ফোড়ন সরু। এবার তার মধ্যে একটা বড় চওড়া খাল আছে। খালটা হচ্ছে কে মানে কোলের দিকে, নিচের দিকে হচ্ছে কে দ্বীপ, উপর দ্বীপটা হচ্ছে কে চড়া টাইপের খাল আছে। তা আমরা কি করলাম, ওই ভিতরে ঢুকে গেলাম, তখন জোয়ার হচ্ছে। ভিতরে ঢুকে গিয়ে যাতে ফরেস্ট বোট আমাদের না দেখতে পায়, সেই জায়গায় আড়ালে গিয়ে আমরা গ্যারাবি করে সেখানে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করে থাকলাম। বিকেল বেলা তার অপোজিটে আমরা নামলাম, নেমে দেখলাম যে কারা মধু খেতেছে। হ্যাঁ, তার চিহ্ন পাওয়া আছে, ওই যে মশাল যেগুলো বলে ওগুলোকে, ওই মশালের কিছু কিছু পড়া অংশ দেখা যাচ্ছে। আমরা সেখান থেকে নৌকোয় উঠে পড়লাম। নৌকো সেদিন করে আর নামলাম না, বিকেলেও নামলাম না, নৌকোয় থাকলাম যে রাত্রে আমরা পেরিয়ে যাবো। যথারীতি আমরা গ্যারাবি করে রাত্রে রান্না বান্না করে খেয়েছি, খেয়ে আমরা ঘুমিয়েছি। কিন্তু আমার যে ভাইপো প্রকাশ, ও আর আমি এক জায়গায় ঘুমোই। এবার দুজনে এক জায়গায় যুক্ত করছি, এই বয়স্ক লোক, এদের কথা শুনলে হবে না। হ্যাঁ, কি আমাকে কাকা বলে, কাকা আমার। এইবারে বললো যে তুমি রাত্রে যাবো না, এই বাতে হচ্ছে এত বড় নদী, পাউলে যাওয়া যাবে না, বিশাল চওড়া নদী, গোড়ার দিকে তো, সমুদ্রের কোলে, অন্য জায়গায় যাবে। হ্যাঁ, পেরিয়ে যেটা যাওয়ার কথা সেদিকে পেরিয়ে যাও, এতে যাওয়া যায় না। দিনের বেলা ঢেউ হলেও তো দেখে যেতে পারো। এবার ওরা তো রাত্রে, বয়স্ক লোক সব, ওরা তো রাত্রে বললো এই চলো পেরিয়ে যেতে হবে।
আমরা তখন দুজনে গঁ ধরলাম যে আমরা যাবো না, এই নদীতে, এই বড় নদীতে আমরা ঢেউতে যাব না। হ্যাঁ, তাহলে কি হবে না, সকালে যাব, সকালে জোয়ারে ঢেউ কম থাকে, জোয়ারের সময় ঢেউ কম হয়, মানে বাতাস আর জোয়ারের টান একই দিয়ে চললে তার গতিটা, ঢেউর গতিটা কমে যায়। আচ্ছা। কিন্তু উল্টো দিক দিয়ে যদি যখন ঢেউটা আসবে, ধরো দক্ষিণ দিক দিয়ে বাতাস হচ্ছে, উত্তর দিক দিয়ে যদি ঢেউ টান আসে, তাহলে কিন্তু ঢেউটা প্রচন্ড জোর হয়। ও। তাহলে সকালে জোয়ার আছে, সকালে পেরিয়ে হুম। ঠিক আছে, তাহলে ঠিক আছে ঘুমাও। এবার ঘুমানো হলো, সকালবেলা যথারীতি আমরা উঠেছি। এবার ওই খালের মধ্যে এমন একটা জায়গা আছে, সেই জায়গাটা পুকুরের মতো একটা খানিকটা জায়গা আছে, এক মুঠুম কি এক হাত করে জল থাকে, প্রচন্ড মাছ থাকে ওই জায়গায়। আচ্ছা। সকালবেলা উঠে তাহলে কি খাওয়া দাওয়া হবে, না চলো ওই জায়গায় আমরা মাছ ধরে নিয়ে আসি। কোথায়, বয়স্ক লোক যারা আছে তারা যায় না, আমরা তিনজন জানি বলে আমরা ওদেরকে নিয়ে, জাল নিয়ে আমরা যথারীতি সেই জায়গায় গিয়ে আমরা এক ঝোড়া, ডালি ঝোড়ার এক ঝোড়া মাছ ধরেছি, কি মাছ? বড় পার্সে আচ্ছা। বড় মাছ। আচ্ছা। হ্যাঁ, ধরে নিয়ে এসে যথারীতি সকালবেলা সেই মাছ সঙ্গে সঙ্গে কেটে রান্না করে ভাজা করে গরম ভাত দিয়ে খাওয়া হয়েছে। এবারে গিয়ে আমরা মধু যখনই পেয়েছি তখনই নৌকোকে কাছে গেছি, নৌকোকে ডেকেছি। হ্যাঁ, নৌকো এসছে, মধু দিয়েছি, আবার মধু কেটেছি, আবার নৌকো দিয়েছি। 300 মানে লিটার, একটা চাকে মধু কাটছেন দিয়ে? একটা না, কখনো কখনো একটা চাকে ভর্তি হয়ে যাচ্ছে, কখনো দুটো চাকে ভর্তি হচ্ছে, আচ্ছা। মানে হাঁড়ি, ও। মানে একজন মধু কাটে আর আমি হচ্ছে ওই হাঁড়ি ধরি, আর আচ্ছা। যারা থাকে তারা ডিউটি দেয়। হুম। হ্যাঁ, এবারে ওই হাঁড়ি ভর্তি করে ওইসব নৌকোয় 300 লিটার ব্যারেল আছে, ওই ব্যারেলে করে মধু ভর্তি করা হয়। পরে ওটা রাত্রে চিবড়ে ছেঁকে হবে, দিয়ে টিন ভর্তি হবে। হ্যাঁ, রাতের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে, নাহলে আর কাজ করার সময় পাওয়া যাবে না। হুম। এইবারে মধু কাটা হয়েছে, কাটতে কাটতে এবার দেখা যাচ্ছে প্রায় 12টা বাজতে যায়, আবার আরেক জায়গায় মধু কাটতে যাওয়া হচ্ছে, বরচলের ভিতর দেখাচ্ছে একটু, মানে নৌকো এবার যেখানে যাচ্ছি সেটা অনেকটা ভিতরে, অন্তত 15-20 মিনিটের রাস্তা, মানে জঙ্গলের ভিতরে 15-20 মিনিটের রাস্তা, মানে ঠেলে জঙ্গল ঠেলে যেতে হয়, সময় লাগে, অনেকটা সময় লাগবে। এবার নৌকো ওখানে রেখে দিয়ে গ্রাবি করবো, বলে নৌকোটা ওই ঠিক ওই ট্যাকের ধারে গ্রাবি করো, আমরা ভিতরে যাচ্ছি বলে আমরা ভিতরে চলে গেছি। ভিতরে গিয়ে যথারীতি আমরা 6 জন আছি জঙ্গলে, একজন নৌকোয় আছে। এইবারে এক জায়গায় দেখা গেল যে সরু একটা নাসির মতো আছে, জলও আছে, তখন জোয়ারের জল উঠছে। এবারে দেখা গেল দুটো চাক দেখতে পাওয়া গেল, পাশাপাশি দুটো চাক, এবং সেই চাক দেখে চাকগুলো বিশাল বড় বড়। আচ্ছা। আর সেই জায়গার জঙ্গলটা পুরো মানে অন্য কালার, মানে এত জঙ্গলে হেঁটেছি কিন্তু ওই জায়গার জঙ্গলের কালারটা বা গাছের রংটা সম্পূর্ণ আলাদা। পুরো আলাদা। হ্যাঁ, তখন আমি ওই চাক দেখে বলছি, যে চাক কাটে তার সঙ্গে আমি থাকি, আচ্ছা আচ্ছা। তো তাকে বলছি যে এই চাক কাটার কাছে কিন্তু আমার কাছে যদি কেউ না থাকে তাহলে কিন্তু আমি চাক কাটবো না, আমি চাকের ধারে যাবো না, আমার সঙ্গে লোক থাকতে হবে তবে আমি চাকের ধারে যাবো, তা নাহলে কিন্তু আমি যাবো না। তখনই ওই সুখদেব মন্ডল, বয়স্ক লোক, ভালো লোক উনি, ঠিক আছে তোর সঙ্গে আমি যাচ্ছি, তুই চ। আচ্ছা ঠিক আছে, আর যারা আছে তারা পাশাপাশি এসে গেছে, তাকে নিয়ে আমরা দুটো চাক কাটলাম। দুটো চাক কাটার পর মানে হাঁড়ি আর একলার দ্বারা চাকানো সম্ভব নয়, বড় হাঁড়ি চাকানো সম্ভব নয়, মানে চেপে ভর্তি করে দেওয়া আছে হাঁড়ি। এবারে ওই ভদ্রলোক আর আমি দুজনে হাঁড়ি চাকিয়ে নিয়ে আসছি, আর যে মধু কাটে জনার্দন মন্ডল বলে, তো ও এখন আমাদের আগে যাচ্ছে, আর ওই হাঁড়ি দুজনে নিয়ে যাচ্ছে, যেহেতু মানে গাছ তো আছে সব, ওই ছিটে গাছে গাছ বগড়া, এই বগড়া ঝাঁপি, তারপর হচ্ছে ওই কাঠ গড়ান না কি গড়ান সব বলে, ওইগুলো কেটে কেটে ও রাস্তা করে যাচ্ছে, আর আমরা দুজন পিছনে হাঁড়ি নিয়ে যাচ্ছি। রাস্তা পরিষ্কার করতে আপনারা যান। এইবারে ও যেতে দেখছে কাউকে আর দেখতে পাচ্ছে না, তো আমাদের যে আর লোকগুলো ছিল তারা কোথায়, তখন কিন্তু ওর মাথা গরম হয়ে গেছে। একে আমি চাকের ধর, তারপর পোকাও কামড়েছে, কিন্তু আমাকেও কামড়েছে, ওকেও কামড়েছে। যথারীতি এবারে সেই চাক যখন মানে দেখতে যখন কাউকে না পাচ্ছে, আমরা যখন দুজন হাঁড়ি টেনে নিয়ে যাচ্ছি, তখন উনি খুব গালাগালি করছে, হ্যাঁ মুখ খারাপ করছে, আর ওই দাঁতের গাছ কেটে কেটে যাচ্ছে, আর ওই গাছ কেটে কেটে যাওয়ার পথে কিন্তু দাঁটা এমন ভয় লাগলো, পুরো পাটা ফাল হয়ে বেরিয়ে গেল, একদম ফাল হয়ে বেরিয়েছে, রক্ত তো হরহর করে পড়ছে। কোটা কেয়ার না করে ওই হাঁড়ি টেনে যখন দেখছে কেউ নেই এত ভিতরে আমরা, তখনই ও ওই ভাই গিয়ে নৌকোয় উঠলাম, তখন কিন্তু 12টা বেজে গেছে। আচ্ছা, নৌকোয় উঠলাম, এবার খানিক দূর গিয়ে দেখছি, মানে 10-15 মিনিট পর দেখছি একজন বসে আছে, মানে আমার যে ভাইপো যে প্রকাশ জানা, উনি বসে আছে। কি তুই এখানে বসে আছিস? না আর কেউ নেই, আর কোথায় তারা? না সব নৌকো পালিয়েছে। কি হলো, নৌকো পালিয়েছে? মানে আরো 2 নৌকো পালিয়েছে। তুই এখানে বসে আছিস, তোকে যদি বাগিয়ে নিয়ে যায় তো আমরা তোকে তো খোঁজ পাবো না, তা তুই একলা এখানে বসে তুই আমাদের কাছে যাসনি কেন? বলে তাকেও তো গালাগালি দিল, বলে ওই ভাই গিয়ে নৌকায় ওঠা হলো।
নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে এবার কি করলো, ওই রক্ত তো হড়হড় করে বেরোচ্ছে, এবার কি করলো, বিকাশ মলম ওষুধও থাকে, ব্যান্ডেজও থাকে, হুম। সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে বিকাশ মলম টলম দিয়ে ব্যান্ডেজ করে ও ওষুধ খেয়ে নিল। এবার জোনা মানে যে চাক কাটে তার নাম জোনা, সে তখন ওই বাঁ দিকে কেটে গেল। বাঁ দিকে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন ওই দাদুকে বলছি, দাদু তোমার লোকের সঙ্গে তুমি যাও, আমার লোক চলে গেছে, আমি ওর সঙ্গে চলে যাচ্ছি ওদিকে। বলে আমি ওই বাঁ দিকে চলে গেলাম। চলে যাওয়ার হাত 10 দূরে গেছি, হাত 10 দূরে গেছি, এই মতো অবস্থায় দেখি ওই দাদু মানে বুড়ো হুম। হেই করে উঠছে, হেই করে ওঠার সঙ্গে সঙ্গে ঘুরে পড়েছি। আমি ঘুরে পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে গাছের উপরে যেন চিলের মতো কি একটা পড়ছে, করে বিকট আওয়াজ করে পুরো চাপা দিয়ে মানে দিল। গাছটা কতটা লম্বা হবে? গাছটা চাপা মানুষ সমান, হ্যাঁ ওই কেরো গরান বলে না কি গরান বলে, ওই পাতলা পাতলা বা, তার উপর দিয়ে লাফিয়ে পড়ছে পায়ে দিয়ে পুরো ওইখানে চেপে দিল। ঝাঁত হয়ে তো তার আগেও যে গাছে উঠেছিল সুখদেব মন্ডল, উনি নিয়ে পড়েছে, নিয়ে পড়ে উনি ছুটে এসছে আগে, আমরা ঘোরার আগে উনি ছুটে এসেছেন। গাছ থেকে নেমে হ্যাঁ নেমেই ছুটে এসছে, মানে তার আগেও নেমে পড়েছে। হুম। এবার ও দাউলি নিয়ে ছুটে এসছে, যাহা তো ওনার সামনে ছুটে এসছে, তাহা তো ও ওই বাঘ ওকে ছেড়ে দিয়ে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে তখন আমরা যে দুজন ছিলাম, আমার গায়ে ছিল লাল জামা জ্যাকেট, আর যে চাক কাটে তার গায়ে আছে লাল জামা লাল প্যান্ট, আমার লাল প্যান্ট লাল মাথায় হচ্ছে মাংকি টুপি, মানে হনুমান টুপি যাকে বলে। এবার আমি হাঁড়ি করে ছুটে আসছি, তো আমার আগে ও দাউলি নিয়ে ওই ছুটে আসে, বাঘ কিন্তু ওকে চাপা দিয়েছে, দ্বিতীয় লোককে চাপা দিয়েছে। হ্যাঁ। চাপা দেওয়ার পর এবার আমরা ছুটে আসার সঙ্গে সঙ্গে বাঘ কিন্তু এবারে ছুটে পালাচ্ছে, মানে ওরও একটা ভয় আছে, কেন যে দুজনকে আমি চাপা দিলাম, হুম। অথচ ওই লাল এরা কি নিয়ে ছুটে আসছে, হ্যাঁ। আমি হাঁড়ি উঁচু করে ছুটে আসছি, ও ওদিক দিয়ে ছুটে আসছে। আর আমার যে ভাইপো যে হচ্ছে প্রকাশ, ও কিন্তু অটোমেটিক বাঘের পিছনে আছে। আচ্ছা। হ্যাঁ ওকে কিন্তু ঘুরে বাঘ ধরছে না, ও কিন্তু বাঘের পিছনে আছে, বাঘকে মারছে কি করছে সেটা আর বলতে পারবো না। হুম। যাই হোক, এবারে ছুটে আসার সঙ্গে সঙ্গে বাঘ ছুটে কুকুরের মতো ছুটে ল্যাজ গুটিয়ে চলে গেল। আচ্ছা। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমার সঙ্গে যে থাকে জোনা মন্ডল বলে, ওর মেসো হয় ও, হ্যাঁ তখন ওই মেসো বলে জড়িয়ে ধরে হাউ করে কাঁদছে। হ্যাঁ আমি এসে দেখছি ভদ্রলোক এই পাটিটা পুরো নামিয়ে দিয়েছে, চোখ দুটো পুরো দাঁড়িয়ে গেছে, এটা পুরো নেমে গেছে, একদম নামিয়ে দিয়েছে, মানে এই যে থাবা দিয়েছে না, কামড়ায়নি, থাবা দিয়ে পুরো নামিয়ে মানে দিয়েছে। একে ছেড়ে ওকে ওকে হ্যাঁ ওকে লাথি ধরেছে দিতে। এইবার কি হবে, ও তো কাঁদতে বসে গেল। এবার তো আমরা দুজন বিকট চিৎকার করছি, আর একজন যে ছিল আমার দাদা, সে ব্যাক সাইডে প্রথমবারই ব্যাক সাইডে একদম নৌকোয় পালিয়েছে। হ্যাঁ ভয়ে। ভয়ে, হুম। সে আর সামনাসামনি যে ব্যাক সাইডে প্রথম ঘায়ে সে পালিয়েছে নৌকোয়। আচ্ছা। আচ্ছা নৌকোয় পালিয়েছে, এবার আমরা 3 জন আছি। এবার বাঘ যখন চলে গেল, যে প্রকাশ ও তখন আমার কাছে এসে গেল, 3 জন এক জায়গায় গেলাম, ও কাঁদছে বসে। হ্যাঁ এবারে কি করলো ও, তখনই একটা বুদ্ধি নিলাম, ওই চিৎকার করার সঙ্গে সঙ্গে আমি ওই ভাইপোকে বলছি, প্রকাশকে বলছি, দেখ যা করা তাড়াতাড়ি করো, এ কাঁদতে বসে গেছে, একে ঠেকানো যাবে না, হ্যাঁ। এ আমরা নতুন লোক, এ পুরনো লোক, এই বাঘ কান্না বুঝতে পারছে, বাঘ এক্ষুনি ও ফের ঘুরে আসবে, যা করা তাড়াতাড়ি কর, হয় বডি ধরে টেনে নিচ, আর তা না হয় ওকে টেনে নৌকে পালাইছো। আচ্ছা। হ্যাঁ বলে আমি বডি ধরে টানছি, মানে প্রথম যে যাকে ধরেছি, হ্যাঁ যে বহদ্দার, আচ্ছা। তাকে আমি টানতে গেছি, এই হাত 5-6 ডিফারেন্স, এখানে একজন ওখানে একজন, ওখানে বসে কাঁদছে, ওখানে ও প্রকাশ দাঁড়িয়ে আছে, জনা বসে তার মেসোকে ধরে কাঁদছে, আর আমি ওই ঠিক ওই বহদ্দারকে কাছে এসে, ভদ্রলোক ছিল একদম বয়স্ক, মোটামুটি খুব একটা বয়স্ক না, বয়স্ক কিন্তু একদম টিকটকে পরিষ্কার, একদম পরিষ্কার লোক। এবার তাকে আমি এসে ওই দেখছি যে ওর কোথায় কামড়ালো, শুধু একটাই চিহ্ন দেখা গেছিল, এই গলার ধারে একটা কাটা, বা এটা সাদা মতো লাগছে, মানে ওইখানে দাঁতটা চেপে দিয়েছে। হ্যাঁ আর ভদ্রলোক পরিষ্কার, মুখটা থেকে যখন দেখছি মুখটা একদম পুরো কালো হয়ে গেছে, মানে রক্তটা পুরো মুখে জমে গেছে। ওই অবস্থায় দেখা, পিছনে আবার করে আবার আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে একটা ওই গাছ ছিল, ভাড়া গাছ, সরু ভাড়া গাছ ছিল, বোধহয় ওই হাত 10 লম্বা হবে, ওই সিঁড়ির মতো ছিল, বলে তাড়াতাড়ি আমি আর বাঁচা যাবে না বলে তাড়াতাড়ি আমি গাছে উঠে গেছি, তুমি ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে গাছে উঠে গেছি, ওই ভদ্রলোকের উপর থেকে ডিঙিয়ে গাছে উঠে গেছি। ঘুরে পড়ে দেখছি যে আঁক করে যখন শব্দ ঘুরে পড়ে দেখছি আমার ভাইপো প্রকাশ বেরিয়ে চলে যাচ্ছে আমার কাছ থেকে। তার মানে আমি তখনই বুঝলাম যে বাঘ অটোমেটিক জাম্প ওর উপর দিয়েছিল, আর এই শক্তিমান ছিল, বিশাল শক্তিমান, পেটের টাইপের লোক, বিশাল শক্তিমান। ওই যে বাঘ যে লাফিয়ে যখন দিয়েছে, ও তো বসে আছে, ও তো আরেকজনকে নিয়ে বসে আছে, ওর উপর লাফ দিয়েছে, ও তখন কিন্তু ওই দুটো থাবা ধরেছিল, ধরে ওর ভারে উপরে, মানে শুধু ব্যালেন্সটা ধরে, ওই সুযোগ ও বেরোতে সুযোগ পেয়েছে, সুযোগ ওকে দিত না। যদি ওই যে বসে আছে ও যদি না থাকতো তাহলে একে ধরতো, এর
মানে চোটটা একটু হয়েছে কিরকম, এই কান এখান থেকে কেটে বেরিয়ে গেছে, আর ঘোরার সময় পিঠে নখ বেঁধে গেছে, একবার চেলা হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, দিয়ে পড়ে গিয়ে বাঘ পড়ে গিয়ে দেখছি যে এ তখন এই যে কান ছিল, এর তখন হচ্ছে কি জ্ঞান ফিরেছে, এ তখন ওঠার চেষ্টা করেছে। আমি তখন গাছে উঠে পুরো দেখছি, হুম। পুরো একদম চেপে ধরলো ওকে, মানে হ্যাঁ। যিনি ওঠার চেষ্টা করছিল তাকে হচ্ছে চাপে চেপে দিল, আর আপনার ভাইপো বেরিয়ে ও বেরিয়ে গেল। হ্যাঁ, কিন্তু ও যদি না থাকতো তাহলে একে ধরতো। ও এইবারে ওকে চেপে দিয়ে ওই একটা কামড় গলায় ধরেছে মুরগির মতো কর্মর করে চিবিয়ে দিল, 3বার ঝাড়া মারলো, ব্যাস শেষ হয়ে গেল। খানিকক্ষণ চেপে রাখলো, চেপে রাখার পর এবার বাঘ কি করলো, ওকে তুলে এবারে জঙ্গলের দিকে ভেতর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আর আমি ওই আমার দিকে কিন্তু মুখটা আছে, কিন্তু ও যদি মনে করে যে আমাকে টেনে নামিয়ে নেবে তাহলে কিন্তু আমাকে নামিয়ে নিতে পারতো। তার আগে আমি ওদেরকে বলেছিলাম, নৌকো যারা দুজন গেছে, আমি ওদেরকে বলেছিলাম যে মশাল নিয়ে আসার কথা। তখন প্রথম ঘাই বলে দিয়েছি তার মশাল আনতে হবে না, তোরা আর আসিস না, মানে বাস কোনো আওয়াজ আর নেই, নিউট্রাল পুরো। হুম। এবার ওই বডিকে ও তুললো, যাকে লাস্টে ধরলো, তুলে ওকে নিয়ে হেঁটে চলে যাচ্ছে। এবারে এমন একটা জায়গায় নৌকো আছে, ওইটুকু সময়ের মধ্যে যদি আমরা নামতে না পারি তাহলে আমরা রাত্রেও নামতে পারবো না, পরের দিন কেউ খবর পেলে যদি আসতে পারবে, নাহলে নেই, তাহলে আমাদেরও অবস্থা খারাপ। তাহলে কি করতে হবে, ওইটুকু সময়ের মধ্যে আমাদের নৌকোয় যেতে হবে। তার নৌকো এমন একটা জায়গা আছে, যারা নৌকোয় আছে তারা ওই জায়গায় নৌকো রাখতে পারবে না, মানে ওখান থেকে অন্তত মানে 500 হাত নিচে নেমে যেতে হবে। তাহলে এই 500 হাতে আমাদের যাওয়া সম্ভব না। না হ্যাঁ, নৌকো পাবো কিনাও তা জানি না। হ্যাঁ। ওই খালে কিন্তু 2 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, মানে তো প্রথম যেটা বললাম যে হ্যাঁ ওই খালের মধ্যে হয়েছে, ওখানে না, একটু নিচের দিকে। আচ্ছা পরে সেটা শুনলাম, মানে গত বছর গেল বছর যার সঙ্গে গেছিলাম তারই অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা যাই হোক, এইবারে ও ওই বডিটাকে তুলে নিয়ে গেল। এবারে আমি ওই নৌকোয় দাঁড়িয়ে গাছের উপরে উঠে আছি, আর যে প্রকাশ আমার ভাইপো যে বেরিয়ে গেল, ও ছুটে গিয়ে দেখছি, আমি দেখছি যে একটা গাছে উঠে গেছে। ও আরে, একটা গাছে হ্যাঁ, ও গাছে ওঠার কোনো যুক্তি নেই, ভয়ে আতঙ্কে উঠে পড়েছে। আতঙ্কে হ্যাঁ কিন্তু নৌকো কাছে আছে, ওদের ছুটে চলে যেত নৌকো, তাহলে একবার নৌকো চলে যেত। এবার নৌকো তো যায়নি। এইবারে কি করে যাবো, এইবারে বাঘ নিচে আছে, 2টো বডি নিচে আছে, ও তো ছেড়ে যাবে না, ওকে টেনে নিয়ে গেছে। ফের যদি আমাকে ছাড়া পেয়ে দিয়ে আবার ছুটে আসে, মানে বাঘ যখন তৃতীয় বডিটাকে নিয়ে যায় তখন কি নিচে ছিল না চলে গেছিল? ও তখন চলে গেছে, তো 2টো বডি পড়ে আছে, প্রথম লাস্টে যাকে ধরেছে তাকে নিয়ে চলে গেছে, আচ্ছা আর তো দেখতে পাচ্ছি না। তাহলে এবার আমি কি করে নামবো? হ্যাঁ ওই বাঘ তো ঘুরে ওই বাঘ তো ঘুরে আসবে, হ্যাঁ, ও তো জানে আমাকে ফের মারতে আসছে। হুম। তখন কি করলাম, যে আমাদেরও নামা দুষ্কর হয়ে পড়েছে, আর এই সময়ের মধ্যে না গেলে আমরাও ফিরতে পারবো না, নৌকো ধরতে পারবো না। এইবারে কি করলাম, ওই গাছের উপর থেকে নিচু হয়ে দেখছি। এবার দেখা যাচ্ছে বাঘকে দেখতে পাচ্ছি না, জল মানে ভাটা লেগেছে তো, জল আছে, হালকা জল ওঠা আছে, সেই জলটা চপ চপ শব্দ হচ্ছে। পেরিয়ে গিয়ে ওপারে একটা ডাঙা পেয়েছে, ডাঙা মানে বেশি দূরত্ব নয়, বাঘ যে এমন একটা কাছে আছে আমার থেকে বেশি দূরত্ব নয়, ওপারে রেখে ও নিঃশ্বাস নিচ্ছে, জোরে আওয়াজ হচ্ছে, তাহলে কত কাছে আছে, ও নিঃশ্বাস নিচ্ছে। এইবার নিঃশ্বাসের আওয়াজটা আমার কানে আসছে, তখনই আমি চিন্তা করলাম বাঘ ওই জায়গায় আছে, তাহলে এই মুহূর্তে আমাকে নামতে হবে। তখন কি করলাম, যে ওই যে প্রকাশ গাছে উঠেছিল আমার ভাই, ওকে বললাম, ওকে হাত ইশারা করলাম, নাম। মুখে কোনো মুখে কোনো আওয়াজ নেই, নামতে পরে আমিও নামলাম, ও নিয়ে পড়লো। ওই ভাই জঙ্গল ছেড়ে ছুটে যাওয়ার কল নেই, ছেড়ে ছুটে গিয়ে নৌকে গিয়ে উঠেছি। নৌকে গিয়ে আমি উঠে গেছি, আমার ভাই আর উঠতে পারেনি। ওকে কাছে দিয়ে, মানে জল কম অথচ মানে ভেসে গেছে, ভারী লোক তো ভেসে গেছে, ওকে আবার জল দিয়ে কাছে দিয়ে তুলে এবারে নৌকা আমরা ছেড়ে দিলাম। তখন প্রায় 3টে বেজে গেছে। ওই অবস্থায় এসে আমরা একদম চলে এলাম হচ্ছে কি আমাদের এই পঞ্চমুখীতে চলে এলাম। এরপরে আমাদের মায়াদ্বীপ পেরোতে হবে,